আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এর 6ষ্ঠ নম্বর ক্লাস নিয়ে আলোচনা। বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটা দেখা যাচ্ছে তাতে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচের দিকে চলে গেলেই বাকি ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারবে। এই যে জীববিজ্ঞান, তারপরে সাধারণ গণিত, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান সহ প্রত্যেকটা সাবজেক্টের প্লেলিস্ট করা রয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে। তোমরা এখান থেকে তোমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে দেখে নিতে পারবা। এই যে এখানে প্লেলিস্ট করা আছে, এখান থেকে তোমরা ক্লিক করে তারপরে ওখানে পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আজকের ক্লাস আমরা সুপার কিংডম 2 এখান থেকে আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা সুপার কিংডম 1 নিয়ে আলোচনা করেছিলাম এবং সুপার কিংডম 1 এর ভিতরে রাজ্য 1 ছিল। রাজ্য 1 এর নাম ছিল মনেরা রাজ্য। সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সুপার কিংডম 2 এটা নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা জেনেছিলাম আগের ক্লাসে যে সুপার কিংডম 2 এটাকে বলা হয় ইউক্যারিওটা। ইউক্যারিওটা কেন ইউক্যারিওটা বলা হয় সুপার কিংডম 2 কে? কারণ হচ্ছে ইউক্যারিওটা বলা হয় এজন্য যে এরা প্রকৃত কোষ বিশিষ্ট। যারা প্রকৃত কোষ বিশিষ্ট তাদেরকে প্রোকারিওট ইউক্যারিওটা বলা হয়, আর যারা প্রকৃত কোষ বিশিষ্ট না তাদেরকে প্রোকারিওটা বলা হয়। আমরা সেটা জেনেছিলাম। তো দেখো এখানে প্রকৃত কোষ বিশিষ্ট মানে কি? প্রকৃত কোষ বিশিষ্ট মানে এদের নিউক্লিয়াস সুগঠিত থাকে। আচ্ছা দেখো, একটা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, এরকম জিনিসপত্র থাকে, তাই না? তো এর ভিতরে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, মনে করো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো যদি না থাকে তাহলে ওই নিউক্লিয়াসটাকে সুগঠিত নিউক্লিয়াস বলা যায় না। যেমন দেখো তোমার ঘরের যে ছাদ আছে, ওই ছাদ মনে করো না থাকলো না, মনে করো তোমার চারপাশে বেড়া আছে, উপরে ছাদ নাই, অথবা ছাদ আছে তোমার ঘরের চারপাশে বেড়া নাই, তাহলে তোমার ওই ঘরটাকে কিন্তু প্রকৃত ঘর বলা যাবে না। ঠিক সেরকম ভাবে যদি কোনো নিউক্লিয়াসের এই উপাদানগুলোর ভিতরে যে কোনো একটা অনুপস্থিত থাকে তখন সেটাকে সুগঠিত নিউক্লিয়াস বলা যায় না। আর যে কোষের এইরকম যে কোষের এরকম নিউক্লিয়াস সুগঠিত থাকে না সেই কোষটাকেও প্রকৃত কোষ বলা যায় না, ঠিক আছে? কিন্তু যারা ইউক্যারিওটা তাদের কোষগুলা প্রকৃত থাকে, অর্থাৎ তাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের যে উপাদানগুলো থাকার কথা সবগুলো ঠিকঠাক ভাবে থাকে। যারা হচ্ছে ইউক্যারিওটার ভিতরে এককোষীয় হতে পারে আবার বহুকোষীয় হতে পারে, তবে এককোষী হোক বা বহুকোষী হোক এরা অবশ্যই প্রকৃত কোষ বিশিষ্ট হতে হবে, ঠিক আছে না? এরকম। তারপর দেখো এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে, মানে এরা এককভাবেও বসবাস করতে পারে, মানে সিঙ্গেল ভাবেও থাকতে পারে, আবার কলোনি আকারে দলবদ্ধভাবেও থাকতে পারে। যেমন দেখো আমরা মানুষ, আমরা কি এককভাবে থাকি। আবার এখানে দেখো ওই যে মৌমাছি, তারপরে পিঁপড়া, এরা কি করে? দলবদ্ধভাবে থাকে না? তাই বলা হচ্ছে এরা এককভাবেও থাকতে পারে আবার দলবদ্ধভাবেও থাকতে পারে। যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা শৈবাল, মাশরুম, উদ্ভিদ, মানুষ এই কথাগুলো উল্লেখ করেছি। শৈবাল হচ্ছে রাজ্য 2 এর ভিতর পড়ে, মাশরুম হচ্ছে রাজ্য 3 এর ভিতর পড়ে, উদ্ভিদ হচ্ছে 4 এর ভিতরে, মানুষ হচ্ছে রাজ্য 5 এর ভিতরে পড়বে। এখন দেখো যে সমস্ত জীব এই ইউক্যারিওটার ভিতরে পড়বে, এই রাজ্যের ভিতরে পড়বে, এই রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওটস বলা হয়। কোন রাজ্যের ভিতরে? মনে করো সুপার কিংডম 2 এর ভিতরে যারা রয়েছে, যারা সুপার কিংডম 2 এর ভিতরে রয়েছে সবগুলোকে ইউক্যারিওটস বলা হবে। পরীক্ষা যদি আসে যে এই রাজ্যের জীবগুলোকে, মনে করে যে সুপার কিংডম 2 আসতে পারে, অথবা এর সুপার কিংডম 2 এর ভিতরে যে রাজ্যগুলো রয়েছে যেমন রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5, এরকম পরীক্ষা আসলো রাজ্য 5 এর জীবগুলোকে ইউক্যারিওটস বলা হয় কেন? যেমন দেখো এখানে কিন্তু একটা কথা দেখবা, ইউক্যারিওটা আছে আর এখানে রয়েছে ইউক্যারিওটস, দুটা কিন্তু শব্দগত হালকা পার্থক্য রয়েছে, তাই না? একটা আছে ওটা আর একটা আছে ওটস, এই দুইটা পার্থক্য মনে রাখতে হবে। জীবগুলোকে বলা হয় হচ্ছে ইউক্যারিওটস, জীবগুলোকে। আর সুপার কিংডম 2 এর আরেক নাম হচ্ছে ইউক্যারিওটা। টা আর টটস, টা এবং টটস এই দুটা জিনিস ভুলে গেলে কিন্তু হবে না। পরে আবার বলবো যে এটা আপনি তো দিয়েছেন ওটা, এরকম। কিন্তু এখানে ওটস যে জীবগুলো রয়েছে ওদেরকে ইউক্যারিওটস বলা হয় কেন? যদি পরীক্ষা আসে তাহলে এই যে এই পয়েন্টগুলো লিখে দিবা, প্রথম 3টা পয়েন্ট লিখে দিবা, ঠিক আছে? পরীক্ষা যদি আসে এই রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওটস বলা হয় কেন, তাহলে এর বলবা যে এদেরকে ইউক্যারিওটস বলা হয় কারণ এরা প্রকৃত কোষ বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব
এককভাবে অথবা মানে কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করতে পারে। এজন্য দেখি ইউক্যারিওটস বলে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান দেখব। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন দেখো এখানে আমরা দিয়েছি প্রোকারিওটস বনাম ইউক্যারিওটস পার্থক্য। গত ক্লাসে আমরা প্রোকারিওটস সম্পর্কে জেনেছিলাম, এখন আমরা ইউক্যারিওটস সম্পর্কে জানলাম। পরীক্ষায় যদি আসে এই দুটার মধ্যে পার্থক্য কি, তাহলে তুমি কিভাবে লিখবা? ঠিক এভাবে লিখবা। যেমন দেখো এখানে প্রোকারিওটস এবং এখানে লিখবা ইউক্যারিওটস। এখানে ডিজাইন করে লেখার দরকার নেই, পরীক্ষা আসলে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো, অবশ্যই ছক আকারে লিখবা। তো প্রোকারিওটস যারা, তাদের কোষ আর কি, তাদের কোষটা কিন্তু আদি কোষ বিশিষ্ট হয়ে থাকে। আর যারা ইউক্যারিওটস তারা প্রকৃত কোষ বিশিষ্ট হয়ে থাকে। তার মানে প্রোকারিওটস যারা, তাদের নিউক্লিয়াস সুগঠিত না, আর ইউক্যারিওটস যারা, তারা কি, তাদের যে কোষ সেটা কিন্তু সুগঠিত, তাই না? মানে নিউক্লিয়াসটা সুগঠিত। আচ্ছা, এরপরে প্রোকারিওটস যারা, তারা আছে এককোষী জীব, মানে তারা তাদের পুরা দেহটা এককোষী, মানে কি সম্পূর্ণ দেহটা মাত্র একটা কোষ দিয়ে গঠিত। আর যারা হচ্ছে ইউক্যারিওটস তাদের মানে এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। এটা হচ্ছে কথা। এখন প্রোকারিওটস যারা, এরা অবশ্যই দলবদ্ধভাবে বসবাস করে। আর ইউক্যারিওটস যারা, তারা এককভাবেও বসবাস করতে পারে, দলবদ্ধভাবেও বসবাস করতে পারে। যদি তোমাকে উদাহরণ দিতে বলা হয়, তাহলে দেখো উদাহরণ তো অবশ্যই দিবা। রাজ্য 1 সকল জীবদেরকে প্রোকারিওটস বলা হয়, আর যারা রাজ্য 2, 3, 4, 5 এদেরকে বলা হয় ইউক্যারিওটস। মানে রাজ্য 2 থেকে 5 এর সকল জীব, এর ভিতরে আমরাও কিন্তু পড়ি ইউক্যারিওটস এর ভিতরে। তো রাজ্য 2 থেকে 5 পর্যন্ত যারা যত জীব আছে সবই ইউক্যারিওটস। আর যারা রাজ্য 1 এর ভিতরে শুধুমাত্র মনেরা রাজ্য, এই মনেরা রাজ্যের সকল জীবদেরকে প্রোকারিওটস বলা হয়। কেন বলা হয়? কারণ এদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। যেমন এদের আদি কোষ বিশিষ্ট হয়, এরা এককোষী হয়, দলবদ্ধভাবে বসবাস করে, এই সমস্ত কারণে ওরা হচ্ছে প্রোকারিওটস। আর রাজ্য 2 থেকে 5 পর্যন্ত এরা হচ্ছে ইউক্যারিওটস, কারণ এদের প্রকৃত কোষ রয়েছে। তারপরে এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এককভাবে বা দলবদ্ধভাবে বসবাস করতে পারে। মূল পার্থক্য কিন্তু 1 নাম্বারটা, এই যে 1 নাম্বারটা, প্রথমটা আদিকোষ এবং প্রকৃত কোষ, এটা হচ্ছে মূল পার্থক্য, 1 নাম্বার পার্থক্য এবং মেইন পার্থক্য। এটা না দিয়ে বাকিগুলো দিলে কিন্তু হবে না, এটাই দিতে হবে। বাকিগুলো দাও কি না দাও এটা পরে কথা, এটা আগে প্রথমে দিতেই হবে। তো আর এরপরে আমরা আলোচনা করব হচ্ছে রাজ্য 2 প্রোটিস্টা নিয়ে। প্রোটিস্টা, রাজ্য 2 এর নাম হচ্ছে কি বলতো? প্রোটিস্টা। গত ক্লাসে আমরা রাজ্য 1 নিয়ে আলোচনা করেছিলাম। রাজ্য 1 এর নাম ছিল মনেরা রাজ্য, আর রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা রাজ্য। দেখো প্রোটিস্টা রাজ্য, এর বৈশিষ্ট্য দেখবো, এবং এই বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা সহকারে পড়ার জন্য বা বোঝার জন্য ছবি পাশাপাশি দিয়ে দেবো। এই ছবিগুলো সম্পর্কে তোমাদের কিন্তু জানতেই হবে, কারণ এই ছবিগুলো পরীক্ষায় আসবে। পরীক্ষায় ছবি উদ্দীপকে দিয়ে তারপর এখান থেকে প্রশ্ন করবে। আচ্ছা, তো এখন প্রোটিস্টা রাজ্যের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরা এককোষীও হয়, আবার বহুকোষী হয়। আর এরা তো প্রকৃত কোষ বিশিষ্ট, এটা তো প্রথমেই আমরা আলোচনা করেছি, তাই না? তো প্রোটিস্টা রাজ্য, এটা তো সুপার কিংডম 2 এর ভিতরে পড়ে, এবং এরা এই রাজ্যের যে জীবগুলো সবগুলোই কিন্তু ইউক্যারিওটস। এজন্য এরা প্রকৃত কোষ বিশিষ্ট হবে। আর এরা এককোষী হতে পারে, আবার বহুকোষী হতে পারে। যেমন দেখো এখানে এই যে অ্যামিবার ছবি, প্রথমটা কি? অ্যামিবা। তারপরে এটা কি? ডায়াটম। প্রথমটা কি বলতো নাম? অ্যামিবা। আর দ্বিতীয় যেটা, সেটার নাম হচ্ছে, যেটার নাম হচ্ছে ডায়াটম। এরা কিন্তু এক কোষ বিশিষ্ট, মানে এককোষী, ঠিক আছে না? পুরা সম্পূর্ণ দেহটা একটা মাত্র কোষ দিয়ে গঠিত, এজন্য এদেরকে এককোষী বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তারপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে একক বা কলোনিয়াল, অর্থাৎ দলবদ্ধ বা ফিলামেন্টাস প্রকৃতির হয়ে থাকে। মানে এরা এককভাবেও বসবাস করে, আবার কলোনিয়াল ভাবে অর্থাৎ দলবদ্ধ ভাবেও এরা বসবাস করতে পারে। আচ্ছা, এককভাবে যেমন দেখো এই যে মানুষের মতো আর কি, যেভাবে বসবাস করে। আর কলোনিয়াল মানে কি? দলে বসবাস করে। আর ফিলামেন্টাস, এটা কিন্তু আগেও আলোচনা করেছি। ফিলামেন্টাস মানে কি? দেখো, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই কোষগুলো একটার উপর একটা বসে 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 একটা কি করে বলতো? ফিতার মতো তৈরি করে, এটাকে বলা হয় ফিলামেন্টাস। এরা এই ফিলামেন্টাস আকারও থাকে। আবার দেখো এখানে দ্বিতীয় যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে সবগুলো কি আছে? মানে দলবদ্ধ ভাবে বা হচ্ছে কলোনিয়াল ভাবে এখানে রয়েছে, বসবাস করতেছে।
তাহলে এরা এককভাবেও থাকতে পারে, আবার দলবদ্ধভাবেও থাকতে পারে, বা ফিলামেন্টাস প্রকৃতিরও হতে পারে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এবং ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। সুগঠিত নিউক্লিয়াস, আচ্ছা এদের নিউক্লিয়াস সুগঠিত, এজন্যই তো এরা ইউক্যারিওটস এর ভিতর পড়ে, তাই না? তো নিউক্লিয়াস সুগঠিত মানে কি? দেখো একটা নিউক্লিয়াস সুগঠিত হতে হলে তার ভিতরে এই উপাদানগুলো থাকে, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, এই যে উপরে যে পর্দাটা ওটাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দাও বলা হয়। আর এখানে দেখো একটা ডিম, তুমি একটা ডিম নিবা, মনে করো ডিম নিয়ে সিদ্ধ করবা আর কি, সব পুরো ডিমটা, পরে কুসুম খাবা। কুসুম খাইতে গেলে দেখবা যে কুসুমের ভিতরে একটা অংশ আছে অনেক বেশি শক্ত, ওটা হচ্ছে নিউক্লিওলাস, ডিমের ক্ষেত্রে ধরতে পারি। আবার এরকম কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে ওরকম একটা থাকে এক জায়গা, ওটাকে বলে নিউক্লিওলাস থাকে, তাই না? ওটাকে কি বলে? নিউক্লিওলাস। তারপরে নিউক্লিওপ্লাজম, তারপরে নিউক্লিয়ার রন্ধ্র, ছিদ্র রয়েছে, এটাকে বলা হয় কি বলতো? নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। তো একটা নিউক্লিয়াসে যদি এরা থাকে তাহলে সেই নিউক্লিয়াসটাকে সুগঠিত নিউক্লিয়াস বলা যায়। যারা হচ্ছে এই প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাদের সকলেরই সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। তো ক্রোমাটিন বস্তুটা কি? ডিএনএ এবং প্রোটিনের মিশ্রণ বা সংযুক্তি, যা কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ উপাদান, সেটা হচ্ছে কি? ক্রোমাটিন। ওকে, ক্রোমাটিন হচ্ছে এটা। এই যে পাশে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো এই যে নিউক্লিয়াস রয়েছে, এখানে নিউক্লিওলাস রয়েছে, তার মানে এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, তাই না? তার মানে এরা প্রকৃত কোষ বিশিষ্ট, এজন্য এদেরকে আমরা কি বলতে পারি? ইউক্যারিওটস বলতে পারি। তারপরে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। তাদের এই যারা হচ্ছে রাজ্য 2 অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব, ঠিক আছে? এরপরে দেখো এই যে পরেরটা, পরে বৈশিষ্ট্য হচ্ছে কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। দেখো পাশে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা কোষে যদি সকল ধরনের অঙ্গাণু থাকতে হয় তাহলে কি কি অঙ্গাণু থাকে? যেমন দেখো কোষ প্রাচীর থাকে, কোষ ঝিল্লি, ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, যে এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপরে এই যে এটার নাম হচ্ছে কি? রাইবোজোম, তারপরে এই যে এগুলোর নাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার নাম কি? নিউক্লিওলাস, নিউক্লিয়াস, তারপরে এটা গোলগি বডি, এরকম অনেক কি থাকে বলতো? অঙ্গাণু থাকে। এই যে যারা রাজ্য 2 অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলোর কোষের ভিতরে সমস্ত অঙ্গাণুগুলো থাকে, এজন্যই তো এরা প্রকৃত কোষী এবং এদেরকে এজন্য বলা হয় ইউক্যারিওটস, ঠিক আছে না? প্রকৃত কোষী। ওকে, এরপর দেখো পরের বৈশিষ্ট্যটা হচ্ছে খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। শোষণ মানে কি? শোষণ বলতে কি? শোষণ মানে অ্যাবজর্পশন, তাই না? মানে তুমি মনে করো পানির ভিতরে একটা শুকনো কোনো কিছু রাখলে, শুকনা মনে করো একটা বিস্কুটই রাখলে বা এরকম শুকনো জাতীয় কিছু রাখলে, তখন কি হবে? ওই বিস্কুট যদি রাখো, মনে করো চার ভিতর বিস্কুট রাখছো, তাহলে চা যেটা সেটাকে শুষে নেয় না? বিস্কুটটা কি করে? চাকে শুষে নেয়, অ্যাবজর্ব করে। তো এইখানে কোন কোন জীব মানে প্রোটিস্টা রাজ্যের কোন জীব এরকম খাদ্যটাকে শোষণ করে নিয়ে যায়, সরাসরি দেহের ভিতরে শুষে নিয়ে যায়। আবার কেউ কেউ আছে যারা হচ্ছে ফটোসিনথেটিক পদ্ধতিতে খাবার তৈরি করে। ফটোসিনথেটিক মানে কি? ফটোসিনথেটিক মানে হচ্ছে সালোক সংশ্লেষণ। তো এই রাজ্যের কোন জীব সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার কি করতে পারে? তৈরি করতে পারে। যেমন এটা উদ্ভিদের বৈশিষ্ট্য, তাই না? উদ্ভিদ কি করে? নিজের খাদ্য নিজে তৈরি করে। কিভাবে তৈরি করে? দেখো, তারা হচ্ছে সূর্যের যে আলো, সেই আলোটা নেয়, নেওয়ার পরে বায়ুতে থাকে আছে কার্বন ডাই অক্সাইড। আমরা যে শ্বাস প্রশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিই, ওই কার্বন ডাই অক্সাইডটা এই যে এরা গ্রহণ করে। মনে করো উদ্ভিদের কথা বলতেছে এখানে, উদ্ভিদের সবুজ যে অংশগুলো আছে, ওই পাতা হতে পারে, আবার কাণ্ড, ওগুলাতে কি থাকে? ক্লোরোফিল থাকে। এই যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিল, সূর্যের আলো, আবার শেকড়ের সাহায্যে কি নেবে? মাটি থেকে আর কি পানি নিয়ে যাবে। এই সমস্ত বিষয় দিয়ে এরা নিজেদের জন্য খাবার তৈরি করে। কি ধরনের খাবার? গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। আর আমাদের মতো প্রাণী সহ যত প্রাণী রয়েছে তাদের জন্য এরা অক্সিজেন তৈরি করে। এটাই তো ফটোসিনথেটিক বা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো যারা রাজ্য 2 অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীব, তাদের কেউ কেউ এরকম ফটোসিনথেটিক পদ্ধতিতে খাবার তৈরি করে, ঠিক আছে না? আবার কেউ কেউ আছে যারা সরাসরি খাদ্যটাকে শুষে নেয়, এটাকে আমরা শোষণ বলতে পারি, ঠিক আছে? অ্যাবজর্পশন বলা যেতে পারে। এরপরে দেখো এখানে বলছে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে।
মাইটোসিস কোষ বিভাজনটা কি? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটা মাতৃকোষ বিভিন্ন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে লাস্টে কি করে দুইটা অপত্য কোষের তৈরি করে বা জন্ম দেয়, এটাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। আমরা পরবর্তী অধ্যায়ে মাইটোসিস কোষ মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে আমাদের যতটুকু আছে ততটুকু আমরা পড়লাম। তাহলে এদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন মানে কি? অযৌন বলতে কি এদের স্ত্রী বা পুরুষের সাথে মিলন ছাড়াই এটা হতে পারে, তাহলে এটাকে অযৌন প্রজনন বলা হয়। যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। যৌন প্রজনন মানে হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের মাধ্যমে যে প্রজননটা হয়। প্রজনন মানে কি? অনুরূপ বংশধর তৈরি করে, মানে জীব যে প্রক্রিয়ায় তার মতো বাচ্চা মানে জন্ম দিতে পারে তাকে বলা হয় হচ্ছে কি বলতো প্রজনন। তো এখানে যারা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত তাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, মানে অযৌন প্রজননের মাধ্যমে এরা কি করে বাচ্চা দিতে পারে, মানে অনুরূপ এই যে প্রোটিস্টা রাজ্যের যে জীবগুলো অনুরূপ জীবের জন্ম দিতে পারে। আবার এরকমও হতে পারে যে দুটি গ্যামিটের মিলনও হতে পারে। দুটি গ্যামিটের মিলন হলে সেটা কি হয়? মিলনের মাধ্যমে যৌন জনন ঘটে থাকে। তাহলে এদের যৌন জননও ঘটে আবার অযৌন প্রজননও ঘটে, মানে যৌন জননও ঘটে আবার অযৌন প্রজননও ঘটে। অযৌন প্রজননটা কিভাবে ঘটে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের অযৌন প্রজনন ঘটে। আর যৌন প্রজনন কিভাবে ঘটে? সেটা হচ্ছে দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন প্রজননটা ঘটে। তো দেখো এই যে এইখানে যে দুইটা গ্যামিট থাকে, ওই দুইটা গ্যামিট কিন্তু জৈবিক ভাবে, দেখো এখানে বলছে জৈবিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগত ভাবে তারা একই। জৈবিক ভাবে ভিন্ন মানে কি? একটা দাতা থাকে, একটা গ্রহিতা থাকে। দাতাটা কি করে? গ্রহিতাকে দিয়ে দেয়, দান করে দেয়। তখন কি করে? সরাসরি দেখছো একটা থেকে আরেকটার ভিতরে এরকম ভাবে ঢুকিয়ে নিয়ে নতুন করে বংশধর তৈরি করতে পারে। তো এই যে গঠনগত ভাবে তারা কি বলতো একই, কিন্তু জৈবিক ভাবে একটা প্লাস একটা মাইনাস, মানে একটা দাতা একটা গ্রহিতা। এই যে দুইটা আলাদা ধরনের গ্যামিট, এই গ্যামিট দুইটাকে বলা হয় কনজুগেশন। এই যে পদ্ধতিটাকে কনজুগেশন পদ্ধতি বলা হয়, বুঝছো? তাহলে দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, আর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের অযৌন প্রজনন ঘটে। তারপর দেখো এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। যেমন দেখো ভ্রূণ গঠিত হয় না, ভ্রূণটা কি? মানুষ যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার আগে এরকম একটা এই যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে তারপরে জাইগোট তৈরি হয়। ওই জাইগোটটাই হচ্ছে ভ্রূণ, তাই না? ওখান থেকে পরে বিকশিত হয়ে আস্তে 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 10 মাস পরে পূর্ণাঙ্গ একটা মানুষে পরিণত হয়। এটা মানুষের ক্ষেত্রে বললাম। তো অন্যান্য অনেক জীবের ক্ষেত্রে এরকম ভ্রূণ গঠিত হয়, কিন্তু যারা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, মানে রাজ্য 2, এই রাজ্যের অন্তর্গত যে জীবগুলো আছে তাদের কারোরই কিন্তু ভ্রূণ গঠিত হয় না, এটাই বলা হচ্ছে এখানে। এরপরে দেখো উদাহরণ হিসেবে আমরা অ্যামিবার কথা উল্লেখ করতে পারি। এই যে দেখো যে চিত্রটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অ্যামিবা। আঙ্গুলের মতো যে অভিক্ষেপ আছে এটা দেখে বুঝবা এটা হচ্ছে অ্যামিবা। পরীক্ষায় সবচেয়ে এই চিত্রটা বেশি আসে। এই চিত্রটা দিয়ে তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, যেমন এটা রাজ্যগত বৈশিষ্ট্য লেখো, তারপরে এরকম ধরনের প্রশ্ন আসে। তারপর দেখো এখানে প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম দেখছো, এই যে এটা হচ্ছে প্যারামেসিয়াম। দেখতে কি সুন্দর ডিজাইন করা একটা জুতার মতো, তাই না? স্যান্ডেলের মতো। এটা নাম হচ্ছে প্যারামেসিয়াম। তাহলে পরীক্ষায় যদি এই চিত্রটা আসে, ওই চিত্র থেকে যদি কোনো প্রশ্ন করে, তাহলে এগুলো যেন আবার ভুল করে আবার জুতা লিখে দিয়ে না, বলে না যে উদ্দীপকের এটা হচ্ছে একটা জুতার চিত্র দেখতে পাচ্ছে, এরকম বলে না। এটা কিন্তু প্যারামেসিয়াম, বুঝছো? এবং এই প্যারামেসিয়ামটা দেখতে অনেক সুন্দর, তাই না? এটা কিন্তু রাজ্য 2 অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত একটা কি জীব, তার মানে এই রাজ্যের ভিতরে এটা পড়ে। এরপর দেখো এককোষী শৈবাল আছে, বহুকোষী শৈবাল আছে, ঠিক আছে না? তো এগুলো হচ্ছে কি বলতো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীবের উদাহরণ। তাহলে আমরা এখন এটা আলোচনা করলাম। এখন প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন কিরকম ভাবে আসে? দেখো এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, যেমন লিখেছি দেখো প্রশ্ন যেমন আসতে পারে। প্রশ্ন নাম্বার 1, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে। এই চিত্রটা কিন্তু কেবলমাত্রই আমরা দেখলাম, এবং আমি শিওর তোমরা সবাই এটা বলতে পারবে এখন এই চিত্রটা কার। আবার কেউ গোল আলু বলে ফেলে না। এটা কিন্তু আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে, যে এখানে দেখো, এগুলো দেখে বুঝবা এগুলো হচ্ছে অ্যামিবা। এটা কি বলতো? এটা হচ্ছে অ্যামিবা। তো প্রশ্ন করা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, রাজ্যগত বৈশিষ্ট্য মানে কি? এই যে অ্যামিবা, এই অ্যামিবা কোন রাজ্যের ভিতরে পড়ে? তাহলে তুমি বলবা যে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের ভিতরে পড়ে। কোন রাজ্যের ভিতরে? প্রোটিস্টা রাজ্যের ভিতরে।
তো ওই যে প্রতিষ্ঠা যে রাজ্য, ওই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলতে হবে। তো এতক্ষণ আমরা যে ছকের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, ওগুলাই হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য, তাই না? প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য। এখন ওই বৈশিষ্ট্যগুলোই আমাদের সুন্দর করে চিত্র বাদে, ওখানে আমরা চিত্র সহ দিয়েছি কেন? তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা তো আর চিত্র সহকারে পড়বা না, পরীক্ষায় আসলে তো আর ওই চিত্র মিত্রগুলো লেখার দরকার নেই। তোমরা শুধুমাত্র এখানে বৈশিষ্ট্যগুলো 1 2 3 4 5 6 এরকম ভাবে লিখে দিবা। তাহলে দেখো লেখা শুরু করবে এভাবে, উদ্দীপকের এক্স চিহ্নিত জীবটি হলো একটা অ্যামিবা। তো অ্যামিবা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব। প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো বা বর্ণনা করা হলো, এইভাবে লিখবা। তারপরে দেখো প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি কেবলমাত্র আলোচনা করলাম ওই যে ছক আকারে সুন্দর করে চিত্র দিয়ে। যেমন দেখো প্রতিষ্ঠা রাজ্যের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী বা বহুকোষী হতে পারে। যেমন এদের সম্পূর্ণ দেহ, কোন জীব আছে পুরা দেহটা, সম্পূর্ণ দেহটা মিলেই একটা মাত্র কোষ। আবার কোন জীব আছে, মানে এই রাজ্যেরই কোন জীব আছে যাদের আলাদা আলাদা, মানে দেহটা অনেকগুলো কোষ দিয়ে গঠিত, তাই এরা এককোষী হতে পারে আবার বহুকোষী হতে পারে। এই রাজ্যের কোন জীব এককভাবে মানে একা একা বাস করে, আলাদা আলাদা। আর কোন জীব কি করে, কলোনিয়াল বা দলবদ্ধভাবে বসবাস করে। আবার কোন জীব ফিলামেন্টাস গঠন করে। ওই যে ফিলামেন্টাস মানে কি, একটার উপরে একটা কোষ, একটার উপরে আর একটা কোষ মিলে, যে একটু আগেও দেখাচ্ছি, একটা কোষ এইভাবে একটা কোষ মিলে কি করে, একটা ফিলামেন্ট গঠন করে, ফিতার মতো একটা আকৃতি গঠন করে, এটাকে বলা হয় ফিলামেন্টাস। তাহলে এরা এককভাবে বসবাস করে, মানে একা একা থাকে। আবার কলোনিয়াল, ওই যে পিঁপড়া, মৌমাছি, এদের মতো দলবদ্ধভাবেও থাকে। আবার কেউ আবার ফিলামেন্টাস গঠন করে থাকে। তারপরে এদের দেখো এখানে এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে মানে কি, সুগঠিত নিউক্লিয়াস থাকে মানে এরা হচ্ছে প্রকৃত কোষ বিশিষ্ট, তাই না? এরকমই। এবং ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। এদের যে ক্রোমাটিন বস্তুতে কি থাকে, ডিএনএ এবং আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। ওগুলা নিউক্লিয়ার যে পর্দা, মানে নিউক্লিয়ার মেমব্রেন আমরা দেখেছি না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে একটা, নিউক্লিয়াসের উপর দিয়ে একটা কি থাকে, পর্দা থাকে। যেমন দেখো আমরা যখন ডিম যদি আমরা ভাঙি, কাঁচা ডিম, তাহলে দেখবা যে ওর ভিতরে যে কুসুমটা থাকে, কুসুমটা কিন্তু এমনি অবস্থায় থাকে এরকম। তুমি ওর ভিতরে ওইটাকে যখন ফাটিয়ে দিবা, ওর উপরে একটা হালকা পর্দা থাকে, ওই পর্দাটাকে যখন তুমি ফুটা করে দাও, দেখবা যে ওর ভিতর থেকে যে হলুদ যে অংশটা আছে বের হয়ে আসবে। এই যে মানে ডিমের ভিতরে যে একটা পাতলা, কুসুমের ভিতরে উপরে একটা পাতলা পর্দা থাকে, ওটাকে বলা হয় কি, ওটাকে বলা হয় কুসুমের পর্দা বলতে পারি। তো ওই কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের উপরে একটা পর্দা থাকে, ওটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। ওই নিউক্লিয়ার মেমব্রেনটাই প্রোটিন, মানে ওটা থাকে কি বলতো, প্রোটিন থাকে ওখানে, ডিএনএ থাকে, আরএনএ, ওগুলা হচ্ছে প্রোটিন মানে ক্রোমাটিন বস্তু। ওই ক্রোমাটিন বস্তু কি করে, নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। মানে ওই যে পর্দাটা থাকে না, ওই পর্দার ভিতরে কি থাকে বলতো, ক্রোমাটিন বস্তুগুলো থাকে। তাই বলা হচ্ছে যে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। পরিবৃত্ত মানে কি, ঢাকা থাকে। তাহলে নিউক্লিয়ার যে পর্দা, নিউক্লিয়ার যে মেমব্রেন, ওর ভিতরেই থাকে ওই যে ক্রোমাটিন বস্তুগুলা। আর ক্রোমাটিন বস্তুর ভিতরে কি থাকে, ডিএনএ, আবার ডেনা বলে না, ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর এটাকে কি বলবা, রনা বলবা, রনা না, এটা হচ্ছে আরএনএটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? তাহলে দেখো এই ক্রোমাটিন বস্তুতে ডিএনএ থাকে, আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। এই যে আরএনএ, ডিএনএ, প্রোটিন, এগুলো থাকে কি দ্বারা বলতো আবৃত, ওই যে নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে, বলে আটকানো থাকে, ভিতরে ঢাকা থাকে। আর এই ধরনের জীবে, কোন ধরনের, যারা প্রতিষ্ঠা রাজ্যে, এদের জীবে সকল ধরনের অঙ্গাণুগুলো থাকে। মানে একটা জীবে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে, কোষের ভিতরে যত অঙ্গাণুগুলো থাকে, এদের সবকিছুই থাকে। খাদ্য গ্রহণ কেমন হয়, শোষণ এবং ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। শোষণ কাকে বলা হয়, শোষণ ওই যে সরাসরি খাদ্যটাকে যদি কেউ অ্যাবজর্ব করে নিতে পারে, তখন সেটাকে শোষণ বলা হয়। যেমন দেখো আমরা যখন চা খাই, চার সাথে যখন বিস্কুট খাই, বিস্কুটটাকে আমরা কি করি, চার ভিতরে ডুবিয়ে দিই কেন, এমনি এটা খেলা দেখার জন্য না, ডুবিয়ে দিই যাতে করে ওই যে বিস্কুটটা চাকে কি করে, অ্যাবজর্ব করে নেয়। তারপরে আমরা খাবো, চাও খাওয়া হয়ে যাবে, বিস্কুটও খাওয়া যাবে। ওই যে বিস্কুটটা কি করলো বলতো, চাটাকে অ্যাবজর্ব করে দিল।
তো এই রাজ্যের অর্থাৎ প্রোটিস্টা রাজ্য যারা আছে, বিশেষ করে অ্যামিবার কথা এখানে বলতেছি, এরা কি করতে পারে, এরকম ভাবে খাদ্য গ্রহণ করতে পারে, মানে সরাসরি এদের ভিতরে শরীরের ভিতরে ঢুকিয়ে কি করতে পারে, খাদ্যটাকে নিয়ে এভাবে শুষে অথবা অ্যাবজর্ব করে খাদ্যটাকে গ্রহণ করতে পারে। এটা এই জন্য এটাকে বলে শোষণ পদ্ধতি। আবার কেউ কেউ রয়েছে এই রাজ্যের ভিতরে যারা ফটোসিনথেটিক পদ্ধতি, মানে খাদ্য তৈরি করে আর কি, উদ্ভিদের মতো, ঠিক আছে। তারপর দেখো এখানে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, এদের ভ্রূণ গঠিত হয় না। এই যে দেখো এদের রাজ্য বলছে না, রাজ্যগত বৈশিষ্ট্য, রাজ্যগত বৈশিষ্ট্য, এখানে কিন্তু অ্যামিবার বৈশিষ্ট্য দিতে বলি নাই, বলছে রাজ্যগত বৈশিষ্ট্য, মানে অ্যামিবা যে রাজ্যের মধ্যে পড়ে তাকে বলা হয় রাজ্যগত বৈশিষ্ট্য, ঠিক আছে। আমি যদি বলি যে তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলের বর্ণনা দাও, তাহলে তুমি যদি তোমার বর্ণনা দাও তাহলে তো এখানে হবে না, তোমার বর্ণনা তো এখানে চাই নাই, চাইছে হচ্ছে তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলের বর্ণনা দিতে। এখন তুমি বলবো যে না এটা তো আমার বর্ণনা দিতে বলছে, না, বলছে রাজ্যগত বৈশিষ্ট্য, মানে কি, যে ওইটা যে রাজ্যের ভিতরে পড়বে তার বৈশিষ্ট্য। যেমন আমি তোমাদের স্কুলের কথা বললাম যে আমি যদি বললাম তুমি যে স্কুলে পড়ো তার বর্ণনা দাও, তুমি কি করলে পরীক্ষার খাতায় তোমার বর্ণনা লিখে আসলে, তোমার বর্ণনা তো চাই নাই। তুমি দেখো অনেকে করে কি এরকম ভাবে ভুল করে, উদ্দীপকে হচ্ছে এটা হচ্ছে অ্যামিবা, তাহলে অ্যামিবার বৈশিষ্ট্যগুলো লিখে দিয়ে যায়, কিন্তু এখানে তো অ্যামিবার বৈশিষ্ট্য চাই নাই, এখানে চেয়েছে রাজ্যগত বৈশিষ্ট্য, মানে অ্যামিবা যে রাজ্যের প্রতিনিধিত্ব করে, মানে অ্যামিবা যে রাজ্যের ভিতরে পড়ে, কোন রাজ্য সেটা, ভারত রাজ্য নাকি বাংলাদেশ রাজ্য, তাই না, এরকম না, এটা হচ্ছে টিকটকের রাজ্য নাকি, না, এটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের ভিতরে পড়ে, মানে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের ভিতরে পড়ে। তাহলে আমাদের প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো এখানে সুন্দর করে লিখে দিতে হবে পরীক্ষায় যদি আসে। আশা করি এটা সুন্দর করে বুঝতে পেরেছো, তাই না শিক্ষার্থীরা? তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো, বিশেষ করে বিজ্ঞান বিভাগে, তাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে, মাত্র প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবে, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। এই 5টা সাবজেক্ট প্রত্যেক মাসে মাত্র 550 টাকায় পড়তে পারবা, যেখানে তোমার টিচারদের কাছে পড়তে গেলে 15-20 হাজার টাকাও লাগতে পারে, তাই না? তো আমরা প্রত্যেক দিন 7 দিন, সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের এই যে দেওয়া নাম্বারটা 01620103495, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, বা তুমি সরাসরি কল দিয়েও জিজ্ঞাসা করতে পারো। এবং যদি আরো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে এখানে জেনে নিতে পারো। এই যে স্লাইড গুলো তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে স্লাইড গুলো কিন্তু আমরা দিয়ে দিই। এখন আরেকটা প্রশ্নতে চলে যাই, প্রশ্ন নাম্বার 2, এটাও আসতে পারে। দেখো এই প্রশ্ন নাম্বার 2, এই প্রশ্ন নাম্বার 2 দেখছো আমি এখানে 2টা চিত্র দিয়েছি, এখানে আবার 2টা চিত্র দিলাম, 2টা জিনিস। এখানে পরীক্ষা কিন্তু একই সাথে 2টা আসবে না, যে কোনো একটা আসবে, হয়তো এটা আসবে, অথবা এটা আসবে, অথবা এটা আসবে, এটা আসবে, যে কোনো একটা করে দেবে। তো আমি 2টা করে দিলাম কেন, কারণ পরীক্ষা যদি আসে তুমি যাতে ভালো করে বুঝতে পারো, বুঝছো, যে এটা আসলে কি দেবো আমি, এভাবে আসবে কিন্তু, বুঝছো, মানে যে কোনো একটা আসবে। তা আমি সবগুলো উল্লেখ করেছি, এই যে বিশেষ করে এই যে 4টা ছবি দিয়েছি, 4টা ছবি কি কি এটা কিন্তু মনে রাখবা, এটা বুঝছো। এইখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত এক্স এবং অ এর মধ্যে কোনটি উন্নত। তো দেখো এখানে এক্স যেটা রয়েছে, চিত্র এক্স, প্রথম চিত্র, এই প্রথম চিত্রের ভিতরে 2টা জীব রয়েছে, তাই না? একটা হচ্ছে এই যে প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে অ্যামিবা, আর এটার কি, এটা হচ্ছে ডায়াটম বলা হয়। আর এই যে ওয়াই চিত্র যারা রয়েছে তাদের প্রথমটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর দ্বিতীয়টা হচ্ছে কি বলতো, নস্টক না, এই নস্টক। ওকে, তো এরকম ভাবে এই 2টার মধ্যে কে এখন উন্নত, তো আমাদেরকে প্রথমে এইভাবে লিখতে হবে, দেখো এই যে এইভাবে, যে এক্স হলো ডায়াটম অথবা অ্যামিবা, মানে এখান থেকে যে কোনো একটা থাকবে, হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা থাকবে। এই যে প্রথমটা কিন্তু এটা হচ্ছে অ্যামিবা, হ্যাঁ, আর এই যে এটার মতো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ডায়াটম। পরীক্ষায় যে কোনো একটা থাকবে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে, তুমি কি করবা, যে কোনো একটাই তো লিখবা, তখন বলবা এক্স হচ্ছে অ্যামিবা বা ডায়াটম, অ্যামিবা। ওকে, তো অ্যামিবা বানানটা অন্তস্থ আকার দিয়ে দেবা, অথবা যেভাবে দিছে এভাবেও দেওয়া যায়। এরপরে তো অ্যামিবা হচ্ছে কোন রাজ্যের ভিতরে পড়ে, অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের ভিতরে পড়ে, আর এটা হচ্ছে ইউক্যারিওটিক, মনে আছে আমরা ইউক্যারিওটস পড়েছিলাম। তো যারা প্রোটিস্টা রাজ্যের মধ্যে পড়ে তাদের কোষটা আছে ইউক্যারিওটিক,
তাদের সেল মানে ইউক্যারিওটা। আর ওই যে তারা পুরা সুপার কিংডম দুইটাকে বলা হয় ইউক্যারিওটা, তাই না? আর যে জীবগুলো এটাকে বলে ইউক্যারিওটস। আর প্রোটিস্টাদের মানে যেহেতু প্রোটিস্টা একটা রাজ্য, তাই এটাকে ইউক্যারিওটিক বলে, মানে ইউক্যারিওটিক সেল মানে কোষ রয়েছে এদের, প্রকৃত কোষ রয়েছে, তাই বলেছে প্রকৃত কোষী। প্রকৃত কোষী মানে ইউক্যারিওটিক এরকম বলা হচ্ছে। প্রোকারিওটিক মানে অপ্রকৃত কোষ, মানে প্রকৃত কোষ না আদি কোষী আর কি। দেখো ওয়াই যে চিত্রটা, ওয়াই হচ্ছে নস্টক। এইটা এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটার নাম কি? নস্টক, ঠিক আছে? নস্টক। এখন সবুজ শৈবাল আর কি, সবুজ শৈবাল, এটা হচ্ছে নস্টক। ওরা হচ্ছে এক কোষী কিনা সেটা পড়ে। তো এরা হচ্ছে কি বলতো, এরা মনেরা রাজ্যের ভিতরে পড়ে। অথবা এই যে প্রথম যে চিত্রটা দেখলাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এরা সবাই মনেরার ভিতরে পড়ে। এরা হচ্ছে প্রোকারিওটিক। এই দুটার ভিতরে এক্স বেশি উন্নত। এক্সটা কি? এক্সটা হচ্ছে ডায়াটম হতে পারে অথবা অ্যামিবাও থাকতে পারে। এরা কোন রাজ্যের ভিতরে পড়ে? প্রোটিস্টা রাজ্যের ভিতরে পড়ে। মূলত আসলে এখানে তোমাকে যদি আমি সরাসরি বলতাম যে মনেরা রাজ্য এবং প্রোটিস্টা রাজ্যের ভিতরে কে বেশি উন্নত, তাহলে তুমি কি বলতে হচ্ছে প্রোটিস্টা, এরা বেশি উন্নত। তাহলে কেন? এইটার ব্যাখ্যা আমরা পরীক্ষায় বা আমিও যেরকম দিয়েছি, পরীক্ষাও কিন্তু এরকম সরাসরি দিবে না। তোমার নাকটা তুমি সরাসরি যদি আমি তোমাকে দেখাই দিতে পারি, তাহলে সরাসরি না দেখে আমি তোমার পিছন দিকে দেখাইতে বললাম, প্রশ্নটা ওরকমই আসে, ঘুরায় আসে, বুঝছো? মানে সরাসরি যদি এখানে আসতো প্রোটিস্টা আর মনেরার ভিতরে কে বেশি উন্নত, তাহলে তুমি প্রোটিস্টা বলতে পারতে, কিন্তু তোমাকে চিত্র দিয়ে ঘুরায় দিবে, তো এখানে সরাসরি আসবে না, এইভাবে আসবে পরীক্ষায়, বুঝছো? আসলে তোমরা যেন পারো। যেমন তাহলে ওই যে কারণগুলো, মানে আমরা বললাম তো এক্স অর্থাৎ প্রোটিস্টা রাজ্য বেশি উন্নত। এখন পরীক্ষায় আসবে যে কেন উন্নত, ঠিক আছে? এখন যদি আসে তাহলে এইভাবে লিখবা যে কারণগুলো নিচে পার্থক্য আকারে দেখানো হলো। কোন কোন কারণে এরা এই রাজ্য বেশি উন্নত? কোন রাজ্য? যেমন দেখো এখানে ডায়াটম অথবা অ্যামিবা, এখানে যে কোনো একটা তো থাকবে। তো আমিবা লিখেছি, অ্যামিবা লিখবা, এরকম একটা আকার হবে, অন্তস্থ আকার, ঠিক আছে? অ্যামিবা এখানে যে কোনো একটা থাকবে। আর এখানে কি থাকবে? এখানে নস্টক থাকবে অথবা ব্যাকটেরিয়া থাকবে, মানে ওই চিত্রে যার চিত্র দেওয়া থাকবে ওখানে তাকে লিখতে হবে। তো এই যে ডায়াটম বা অ্যামিবা এরা আছে প্রকৃত কোষী, এটা হচ্ছে মেইন পার্থক্য, এটা মেইন কথা, মানে এরা প্রকৃত কোষী, তার জন্য এরা উন্নত। আর এরা তো প্রকৃত কোষী না, এটা তো আদি কোষী। তাহলে আদি কোষী হলে তারা তো উন্নত হয় না। এর জন্য যারা আছে প্রকৃত কোষী হচ্ছে ডায়াটম। তাহলে এই শব্দটা দিয়ে বোঝাচ্ছে ডায়াটমরা বেশি উন্নত অথবা অ্যামিবা বেশি উন্নত তাদের চেয়ে নস্টক এবং ব্যাকটেরিয়া থেকে। তো নস্টক আর ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্য, অর্থাৎ মনেরা রাজ্য থেকে এই ডায়াটম এবং অ্যামিবার যে রাজ্য অর্থাৎ প্রোটিস্টা রাজ্য, এরা বেশি উন্নত। আর একটা পার্থক্য আমরা দিতে পারি, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, তাদের ডায়াটমদের অর্থাৎ প্রোটিস্টা রাজ্যে যারা রয়েছে তাদের মানে সুগঠিত নিউক্লিয়াস থাকে। আর এই যে নস্টক মানে এদেরকে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এটাতে বোঝা যাচ্ছে যে প্রকৃত কোষীও না, আবার সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে ওরা কিভাবে উন্নত হয়? উন্নতই না, ওরা অনুন্নত, তাহলে উন্নত না। তো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা, তো নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস, তাই না? এদের কি ডায়াটমদের, যারা ডায়াটম তাদের নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিয়ার পর্দা থাকে। নস্টক এবং ব্যাকটেরিয়া যারা, তাদের কি আছে বলতো? নিউক্লিয়ার পর্দাও নাই, নিউক্লিওলাসও নাই। এটা নাই বলেই এদের সুগঠিত নিউক্লিয়াস নাই। তারপরে কোষীয় অঙ্গাণু থাকে রাইবোজোম সহ, মানে যারা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, তাদের সকল কোষে যত ধরনের কি থাকে বলতো অঙ্গাণুগুলো থাকে, এদের সবার সবগুলো অঙ্গাণুগুলোই থাকে, রাইবোজোমও থাকে। কিন্তু যারা হচ্ছে এই যে যারা মনেরা রাজ্যের ভিতরে পড়ে, অর্থাৎ এই যে নস্টক এবং ব্যাকটেরিয়া, এদের শুধুমাত্র রাইবোজোম আছে, তাছাড়া বাকি যে অঙ্গাণুগুলো আছে ক্লোরোপ্লাস্ট, তারপরে আমরা আরো কিছুকে দেখলাম, তাই না? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা কিছুই নাই এদের অনুপস্থিতির জন্য। আচ্ছা, এরপরে বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে মাইটোটিক বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। মাইটোটিক অথবা এই যে আমরা আলোচনা করেছি কিন্তু এখানে, তাই না? মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে এদের কি হয়? বংশবৃদ্ধি হয়। মাইটোটিকের আরেক নাম হচ্ছে মাইটোসিস। তো মাইটোটিক বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের বংশবৃদ্ধি ঘটে। তো যারা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত তাদের কিন্তু মাইটোটিক বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। আর এরা যারা মানে মনের রাজ্যের ভিতরে পড়ে, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া, নস্টক, এরা দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। দ্বিবিভাজন পদ্ধতি মানে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। যারা নিম্ন শ্রেণীর, একদম নিম্ন শ্রেণীর যারা, তাদেরই হচ্ছে এই দ্বিবিভাজন।
বা অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। এরপর আছে শোষণ গ্রহণ, মানে খাদ্য গ্রহণ হচ্ছে শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে এরা কি করে, খাদ্য গ্রহণ করে। মানে কোন কোন জীব শোষণ গ্রহণ, এখানে কমা দিয়ে দিতে পারো, শোষণ গ্রহণ, ঠিক আছে, শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর যারা হচ্ছে মনের রাজ্যের ভিতরে পড়ে তারা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে এই যে পার্থক্যটা আমরা দেখলাম, তাই না? এখান থেকে তুমি তো বুঝতেছো যেহেতু এদের যারা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের ভিতরে অর্থাৎ ডায়াটম এবং অ্যামিবা, এটা প্রকৃত কোষ, মানে প্রকৃত কোষ আছে, ছোট নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা আছে, হ্যাঁ, এদের মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে এদের বংশবৃদ্ধি ঘটে, যৌন প্রজনন হয়। তো এই সমস্ত কারণে দেখো কোষের যে অঙ্গাণুগুলো থাকে সবগুলো আছে ঠিকঠাক। তাহলে তো এখান থেকে আমরা তো এর ছাড়া আর কিছু বলতে পারি না যে এখানে ডায়াটম এবং অ্যামিবাই বেশি উন্নত তার থেকে নস্টক বা ব্যাকটেরিয়া থেকে। দেখছো, এখান থেকে যে কোনো একটা আসবে, তাই না? এরকম উদ্দীপক দিয়ে যে কোনো একটা মানে থাকবে ছবি, দুইটার দুইটা ছবি থাকবে। এক্স এর ভিতরে এখান থেকে যে কোনো একটা ছবি থাকবে, মনে করো ডায়াটম থাকলো, আর এর ভিতর থেকে মনে করো নস্টক থাকলো, যে দিয়ে বলবে যে এর ভিতরে কোনটা বেশি উন্নত। তাই এইভাবে তোমরা বলবা, যেভাবে আমি লিখেছি এইভাবেই লিখবা, তাহলে 10-এ 10 পাবো। 10 তো আসবে না, 4-এ 4, 5-এ 5, এরকম যা আসুক। এখন একটু চিন্তা করো তো, এখানে ভাবো, চিন্তা করো, এই বিষয়গুলো পরীক্ষায় আসবেই। দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি একসাথে অ্যাড করে দিয়েছি। যেমন এখানে 1 নম্বর দিচ্ছি অ্যামিবা, তারপরে প্যারামেসিয়াম, তারপরে দিয়েছি অথবা ডায়াটম, এককোষীয় বহুকোষী শৈবাল কোন রাজ্যের অন্তর্গত এবং কেন। এটা কিন্তু তোমরা এখন পারবা। দেখো পরীক্ষা আসতে পারে যে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত অথবা কেন, অথবা এরকম আসতে পারে যে প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্গত এবং কেন, অথবা ডায়াটম কোন রাজ্যের অন্তর্গত এবং কেন, অথবা আসতে পারে যে এককোষী বা বহুকোষী শৈবাল কোন রাজ্যের অন্তর্গত এবং কেন। যদি এরকম আসে তাহলে দেখো আমরা তো বললাম যে অ্যামিবা বা প্যারামেসিয়াম বা ডায়াটম এরা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। এখন যদি বলে যে কেন প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এটা কেন বলবা, কারণ কি প্রোটিস্টা রাজ্যের এখানে উল্লেখ করে দেওয়া আছে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য। এই যে প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছিলাম, ওই বৈশিষ্ট্যগুলো হুবহু সেম ভাবে 1, 2, 3, 4 পয়েন্ট আকারে এখানে লিখে দিবা। খেল খতম। এটা তোমাদের বাসার কাজ, সুন্দর করে লিখবা। লেখার পরে এই পুরাটা জিনিসটা নোট করবা। নোট করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফিজিক্স ফর সোল কালিয়া যে গ্রুপটা, ওই গ্রুপে দেখবা যে তুমি যদি ওখানে আরো অনেকেই নোট শেয়ার করে, তুমি একা না, আমার কাছে যারা অনলাইনে পড়ে তারাও ওখানে শেয়ার করে, তো ওখান থেকে তুমি চাইলে ওখান থেকে আরো সুন্দর সুন্দর নোটও পেয়ে যাবা। আবার তুমিও সুন্দর করে ওখানে বাড়ির কাজগুলো সাবমিট করতে পারবা। আর আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলে তো এখানে ভর্তি হতেই পারো 01620103495 এই নাম্বারে কল করার মাধ্যমে, খুবই কম টাকার মাধ্যমে। আর আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম, এককোষী বা বহুকোষী শৈবালকে ইউক্যারিওটস বলা হয় কেন? ইউক্যারিওটস কেন বলা হয় আমরা কিন্তু একদম প্রথমে আলোচনা করেছিলাম। তাহলে এইখানে ইউক্যারিওটস হতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেইগুলো এখানে লিখে দিবা। মানে ইউক্যারিওটস এর বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দিবা। একদম আমরা প্রথমে কিন্তু আলোচনা করেছিলাম ইউক্যারিওটস এর বৈশিষ্ট্যগুলো নিয়ে। এই যে দেখো আমরা কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম ইউক্যারিওটস তাদের এই রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওটস বলা হয়, তাই না? এই যে 3টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, এরা প্রকৃত কোষ বিশিষ্ট, এককোষী বা বহুকোষী জীব, এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। এই 3টা পয়েন্টস লিখে বলবা যে যেহেতু অ্যামিবা বা প্যারামেসিয়াম বা ডায়াটম এরা এই বৈশিষ্ট্যের অধিকারী, এজন্য এদেরকে ইউক্যারিওটস বলা হয়। আশা করি তোমরা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছো, তাই না? পরীক্ষায় এটা আসবে কিন্তু ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে রাজ্য রয়েছে, মানে রাজ্য 3 ফানজাই, এই ফানজাই রাজ্য নিয়ে আলোচনা করব। আজকে আর ফানজাই রাজ্যের ভিতরে প্রবেশ করার অধিকার নেই, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আর যদি কেউ আমাদের অনলাইন কোর্সে ভর্তি না হয়ে অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ ঢাকায় যারা রয়েছে, আমাদের কোচিং রয়েছে ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি রয়েছে সেই গলির মাথায় আমাদের কোচিংটা রয়েছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, আশেপাশে যে স্কুলগুলো রয়েছে, রামপুরা একরামুন্নেছা, তারপরে আলাতুন্নেসা স্কুল, তারপরে সিরাজ মিয়া মেমোরিয়ালস স্কুল, নোভেশন স্কুল রয়েছে, তারপরে বনশ্রী আইডিয়াল স্কুল রয়েছে। তো এখানকার স্টুডেন্ট গুলো আমাদের এখানে এসে পড়ে, তোমরা চাইলে এখানে এসে সরাসরি পড়তে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।